সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাওবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসে এবং পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি জিনিয়া। দর্শক, আপনাদের নানা ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে থাকেন শুধুমাত্র একটু জানবার জন্য এবং সেই হিসেবে কাজের জন্য, যেন পরবর্তীতে আপনাদের যে কোনো ফলন থেকে শুরু করে কৃষি বিষয়ক যে কোনো বিষয় যেন আসলে একটি চমৎকার সমাধান আসে এবং সেই জায়গায় বাজার দর থেকে শুরু করে সব বিষয় যেন আপনারা একটু লাভবান হতে পারেন, সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের প্রশ্ন এবং আমরা সেই প্রচেষ্টাকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু সব সময় আপনাদের সেই সমাধানগুলো নিয়ে আসি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের সকল প্রশ্নের সমাধান দিতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক, উদ্যান তত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে দেখে বিশেষ করে ভীষণ ভালো লাগছে, কারণ অনেকগুলো প্রশ্ন থাকে আপনার কাছে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা রীতিমতো আমার হাতে এখন অনেক প্রশ্ন চলে এসেছে বিশেষ করে, তো আমি সরাসরি বোধে প্রশ্নে গেলেই ভালো হয়। দর্শক, প্রথম যে প্রশ্নটি এসেছে খুলনা থেকে, প্রশ্নটি করেছে মনির। স্যারকে প্রশ্ন করেছেন যে মরিচ পাতার নিচের দিকে প্রথমে ছোট ছোট পানি ভেজা দাগ দেখা যায় এবং ধীরে ধীরে সেই দাগগুলো বড় হয় এবং কাণ্ডে ক্যাঙ্কারের ক্ষত দেখা যায়, সেই ক্ষেত্রে আসলে সমাধানটা কি? আমরা বলি যে এটা ক্যানকার, ব্যাকটেরিয়াল ক্যানকার। ব্যাকটেরিয়াল ক্যানকারের সিমটমটা হচ্ছে এরকম। প্রথমত পানি ভেজা, উনি কিন্তু বলেছেন একটা পানি ভেজা মানে ভেজা ভেজা একটা সিমটম তৈরি হবে এবং সেটা একটা ক্ষত তৈরি হবে, এটা স্টেমে চলে যাবে। শুধু স্টেমেই না, কিছুদিন পরে যখন ওনার মরিচ ধরা শুরু করবে তখন মরিচের গায়ে কিন্তু এটা হবে এবং গায়ের ভিতরেও কিন্তু বড় বড় মানে ভেজা ভেজা দাগ হবে। মজার ব্যাপার হচ্ছে এটা যে ব্যাকটেরিয়াল ক্যানকার, বুঝার সহজ বুদ্ধি হচ্ছে যেখানে আক্রান্ত হয়েছে সেই জায়গাতে ধরে একটু চাপ দিয়ে নাকের কাছে নেন, দেখবেন একটা বিশ্রী গন্ধ তৈরি হয়েছে। আচ্ছা, এটা ব্যাকটেরিয়ার সিমটম, যে গন্ধ তৈরি করবে। এই ব্যাকটেরিয়াল ক্যানকার হলে সাধারণত আমাদের দেশে ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল করার জন্য খুব বেশি রেমেডিস নাই। যার জন্য প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে, কেন হলো হচ্ছে আমি যেহেতু একটু জমিতে প্রচুর পরিমাণে পানি রেখে দিয়েছি, স্যাঁতস্যাঁতে ভাব অনেক দিন ধরে আছে, সেটার জন্য হতে পারে। অথবা অ্যাক্সেস খাবার যদি দিয়ে দিই, তখনও কিন্তু ময়েশ্চার বেশি থাকলে ওই অ্যাক্সেস খাবারের জন্য ক্যানকার রোগটা, ব্যাকটেরিয়াল ক্যানকার রোগটা হয়। আচ্ছা, যার জন্য এই ব্যাকটেরিয়াল ক্যানকার জন্য অন্য গাছে না ছড়িয়ে পড়ে দ্রুত কিন্তু আমার যেই গাছের সিমটম আছে সেই গাছগুলো সরিয়ে ফেলতে হবে। যদি প্রাথমিক অবস্থায় শুধুমাত্র দেখা যাচ্ছে পাতার নিচে নিচে হচ্ছে, তখন যদি যে কোনো একটা ফাঙ্গিসাইড, আমরা কমন ফাঙ্গিসাইড যেগুলো আছে বাজারে, অনেক সুন্দর সুন্দর ফাঙ্গিসাইড আছে, সেগুলো যদি পাতার নিচে পর্যন্ত ভিজিয়ে দিয়ে, আমরা শুধু স্প্রে করে গেলাম হবে না, উপরে কাণ্ড নিচে ভিজিয়ে দিয়ে এটা আমাদের কিন্তু করতে হবে, ভিজিয়ে দিতে হবে, তাহলে এটা হবে না। কিন্তু বাজারে এখন ব্যাকটেরিয়াল এই ধরনের ক্যানকার ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটিও কিন্তু আছে, জাত আছে। সেসব জাতগুলো যদি থাকতো তাহলে ভালো হতো। যেহেতু উনার জমিতে এটা দেখা দিয়েছে, এখন দ্রুত কিছু পাতা সরিয়ে দিয়ে, কিছু ডালপালা ছেটে দিয়ে যদি ফাঙ্গিসাইড স্প্রে করে দেয়, তাহলে দেখাবে ব্যাকটেরিয়াল ক্যানকার হবে না। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি মুশফিক মুন্সিগঞ্জ থেকে করেছেন। তিনি জানতে চেয়েছেন পেঁয়াজের কন্দ ফেটে যাওয়ার সমস্যার সমাধান কি? এগুলো পেঁয়াজের কন্দ এই বছর যেটা হয়েছে, পেঁয়াজ গাছে আমি অনেকগুলো বাগানে গিয়েছি, পেঁয়াজের জমিতে গিয়েছি, এই বছর দেখা গেছে প্রথম দিক থেকেই পেঁয়াজের গাছের গ্রোথটা খুব ভালো হয়নি এবং ইরেগুলার শেপ হয়েছে। কখনো কোনোটা পেঁয়াজ বড় হয়ে গিয়েছে, কোনোটা ছোট হয়ে গেছে। আমি শিওর যে ওনারও এই সিমটমগুলো দেখা দিয়েছে। তাহলে পেঁয়াজের তাহলে ফেটে যাবে কেন? ফেটে যাওয়ার কারণটা হচ্ছে আমি যদি প্রচুর পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করেছিলাম। আচ্ছা, ইউরিয়া সার ব্যবহার করলে দ্রুত পেঁয়াজটা বড় হওয়ার চেষ্টা করছে, বাট সেই পরিমাণে নিউট্রিয়েন্ট সিনথেসিস করতে পারছে না, যার জন্য সে কিন্তু ফেটে যেতে পারে। আবার কখনো কখনো খুব ড্রাউট থাকে, ড্রাউটের সময়ও কিন্তু এটা ফেটে যায়। আবার কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশনও হয়, যেমন ফিউজারিয়াম হতে পারে, কলোটিকাম হতে পারে, বিভিন্ন রকমের প্যাথোজেন আছে, সেগুলো ইনফেকশন হলেও হতে পারে। আচ্ছা, তাহলে কি করা উচিত ছিল? আমাদের নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, যেমন সার ব্যবস্থাপনা, এটা কিন্তু ভালোভাবে করতে হতো। খুব এক্সেস ইউরিয়া সার না দিয়ে ব্যালেন্স সার দিলে খুব ভালো হতো। অনেক ধন্যবাদ স্যার। স্যার, যেমনটি বলছিলেন আসলে যত্নের বিষয় এবং একই সাথে এর সমাধানও স্যার দিয়েও ফেলেছেন। দর্শক, আমরা তো বিভিন্ন মাধ্যমে প্রশ্ন পেয়ে থাকি, এবারে কিন্তু আমরা একটি ভিডিও বার্তায় প্রশ্ন দেখব। আমরা দেখে আসি ভিডিও বার্তায় কোন প্রশ্নটি আমাদের জন্য অপেক্ষা করছে। আমি শামীম আহমেদ, পঞ্চগড় থেকে। আমি মরিচ খেতে স্প্রে করতেছি। স্প্রের মূল কারণ হচ্ছে যে মরিচটা আমি টিকাইতে পারতেছি না। মরিচ পোকা আক্রমণে মরিচ কানা করতেছে, কানা করার পরে মরিচটা ঝরে পড়ে যাচ্ছে। এর সমাধান
আমাদের দিলে অনেক উপকৃত হবো। আর পাশাপাশি মরিচ গাছে স্টক এবারের মনে হয় যে তাপমাত্রার কারণে মরিচ গাছটা স্টক করতেছে না অন্য কোনো কারণে স্টক করতেছে সেটা বুঝে উঠতে পারতেছি না। তো এর সমাধান দিলে আমরা উপকৃত হতাম আর কি। যেমনটি উনি বলছিলেন যে উনি স্প্রে করছেন কিন্তু তারপরও সমাধান পাচ্ছেন না, একই সাথে স্টক তাপমাত্রার ফলে কিনা একটু যদি বলতেন স্যার। আচ্ছা, এটা কিন্তু ওনার গাছ দেখেই বোঝা যাচ্ছে খুব ঘন, প্রচুর পরিমাণে ঘন হয়েছে এবং গ্রোথও কিন্তু খুব খারাপ না, সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু পাতা কিছুটা একটু উপরে পাতাগুলো একটু কুকড়ানো আছে। এই মেইন কারণটা হচ্ছে ক্যাপসিড নামে একটা বাগ আছে, মানে পোকা, যেটাকে কামড় দিয়ে দিয়ে খায়। এগুলো সাধারণত যখন ছোট ছোট ফল হতে থাকে তখন ঝোপালো গাছ ফল হয়েছে তার নিচে এসে সে ওইটা কামড়ে খায়, ফলটা খেতে চায়, মানে মরিচটা খেতে চায়, তখনই তারা ছিদ্র করে। ছিদ্র করলে ক্ষতি ছিল না, ছিদ্র করার সাথে সাথে যেহেতু অনেক ঝোপালো আছে বিভিন্ন ফাঙ্গাস এসে ইনফেকশন করে, যার জন্য এই ছোট থাকা অবস্থায় তারা কিন্তু ঝরে পড়ে। তাহলে এই বাগ জাতীয় পোকাটা এবং কিছু কিছু বিটেল পোকা আছে যেগুলো, এবং তারপরে হচ্ছে এফিড, থ্রিপস, এগুলো তো আছেই, এগুলো আক্রমণ করার জন্য উনি কিন্তু ইনসেকটিসাইড মানে পোকার ওষুধ কিন্তু দিচ্ছেন বলছে। পোকার ওষুধ সবসময় দিতে হয়, আমি কথা ফান করে সবসময় বলি, আসর নামাজ পড়ে পোকার ওষুধ দিতে যাবেন, মাগরিব নামাজের জন্য গোসল টোসল করে মাগরিব নামাজটা পড়বে, মানে সন্ধ্যার আগে আগে আপনাকে এই ওষুধটা স্প্রে করা উচিত ছিল। স্প্রে করলে পোকাটা, সাধারণত অপকারী যত পোকা আছে তারা সন্ধ্যায় বের হয় আর উপকারী পোকাগুলো সকালবেলা বের হয়। তাহলে ইনসেকটিসাইড আমার স্প্রে করতে হবে সন্ধ্যার আগে আগে, তাহলে কার্যকরী ভূমিকাটা খুব বেশি হতো। আমি একটা রেগুলার কথা বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। আপনার আগাছা হতে পারবে না, আপনার জমিগুলি খুব পরিষ্কার রাখবেন, কোনো জায়গায় নোংরা থাকা যাবে না, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন নিড়ে দিয়ে দিয়ে সুন্দরভাবে যদি রাখেন তাহলে কিন্তু এই আক্রমণগুলো অনেকাংশে কম হবে। আরেকটা কথা উনি বলেছেন যে স্ট্রোক হচ্ছে, স্ট্রোক হওয়াটা হচ্ছে হঠাৎ করে গাছ মরে যাওয়া, তাই তো বুঝি যে স্ট্রোক করে মানুষের স্ট্রোক যেমন করে ঠিক হঠাৎ করে মরে যাওয়া। এটা দুটো কারণে হয়। একটা কারণ হচ্ছে এখন প্রচুর সানলাইট, আমাদের টেম্পারেচার অনেক বেশি, হঠাৎ করে পানি দিলে গাছ সহ্য করতে পারে না। আবার একটু যদি বেশি করে পানি দিই তখন ফিউজারিয়াম গ্রো করে। ওই যে প্রথম আমরা যেটা সবসময় চিন্তা করি যে ফিউজারিয়াম হচ্ছে মাটির ভিতরে থাকে, শিকড়টা পেলেই সে একটা রিংয়ের মতো, মানে শিকড় খাবার উপরে দিয়ে উঠছে, এই খাবারটাকে বন্ধ করে দেয়, তখনই গাছগুলো হঠাৎ করে মারা যায়। দেখা যায় টমেটো গাছ, বেগুন গাছ, খুব ভালো গাছটা আছে, সকালবেলা গেলাম, বিকালবেলা দেখে আসছি যে খুব ভালো আছে, সকালবেলা গিয়ে দেখি গাছটা নেতিয়ে পড়েছে, আমরা বলি যে স্ট্রোক করেছে। ঠিক একই রকমভাবে ওনার ফিউজারিয়াম আক্রমণ হতে পারে। তার জন্য মাটি নিড়িয়ে মাঝে মাঝে ক্লিবায়ো অথবা ট্রাইকোডার্মা, ক্লিবিও অথবা ট্রাইকোডার্মা, এগুলো যদি ডোজ অনুযায়ী স্প্রে করে দেয় তাহলে ওনার এই স্ট্রোক কখনোই করবে না আর গাছ। দর্শক, আমরা শুনছিলাম বিভিন্ন প্রশ্ন এবং একই সাথে তার সমাধান। আমরা ভিডিও বার্তা পেয়েছি, আমরা অনেক রকম প্রশ্ন অনেক মাধ্যমে আসলে পেয়েছি আপনাদের কাছ থেকে। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম তো রয়েছে ফেসবুকের মাধ্যমে, এবার ফেসবুকে মেসেঞ্জারের মধ্য দিয়ে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধানে আমরা সরাসরি চলে যাব। প্রথম প্রশ্নটি মেসেঞ্জারে করেছেন সাইফুল, কুমিল্লা থেকে। তিনি জানতে চেয়েছেন আদার পাতায় ডিম্বাকৃতি সাদা ধূসর রঙের দাগ দেখা দিয়েছে, সেক্ষেত্রে সমাধান চাইছে স্যার আপনার কাছ থেকে। আদা গাছে সাধারণত খুব কম রোগ বালাই হয় এবং কৃষকরা খুব লাভবান হয় আদা চাষ করে। তবে এই যে রোগটা সিম্বল, মানে সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ছে, সেটা পাউডারি মিলডিউ। এই পাউডারি মিলডিউ হলে খুব সহজ একটা রোগ, এটা হলে আমরা যদি সাবান পানি, নিম তেল অথবা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করি তাহলে কন্ট্রোল করা যায়। যদি এটা বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে পুরো গাছটা মারা যায়। আচ্ছা, এটা ক্ষতি করে। একটা পাতায়, দুটা পাতায় হলো, পাতাটা কেটে আমরা ফেলে দিলাম, তাহলে কিন্তু গাছে ক্ষতি হবে না। তো প্রাথমিক অবস্থা যদি হয় পাতাগুলো একটু সরিয়ে ফেলতে হবে, নিম তেল, সাবান পানি অথবা বর্ধ মিক্সচার। বর্ধ মিক্সচার আমি বলেছি যে কপার এবং চুন সমান পরিমাণে নিয়ে পানির সাথে গুলিয়ে স্প্রে করা। বর্ধ মিক্সচার খুব সহজভাবেই বানানো যায়, ঘরে বানানো স্প্রে করলেও হবে। আর পাশাপাশি যেটা করতে হবে, নিম তেল, সাবান পানি স্প্রে করলে এটা হয়ে কন্ট্রোল হয়ে যাবে, যে আক্রান্ত পাতাগুলো সরিয়ে ফেলতে হবে, তাহলে দেখা যাবে আদার অন্য গাছে ছড়াবে না। এই পাউডারি মিলডিউ বা সাদা সাদা যে দাগ পড়েছে, এটা ফসলের উৎপাদনশীলতায় খুব ক্ষতি করে না, খুব বেশি কমাতে পারে না, যদি প্রাথমিক অবস্থায় কন্ট্রোল করা যায়। যদি গাছ মারা যায় তাহলে তো ইল্ড কমে যাবে একদম।
যাক, তাহলে আমরা খুব সহজেই আসলে সহজে সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, আশা করছি তিনি তার সমাধানটি পেয়ে গেছেন। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। মেসেঞ্জারে প্রশ্নটি করেছেন সিলেট থেকে বাবু। তিনি প্রশ্ন করেছেন মরিচের ক্ষেত্রে। তিনি বলেছেন যে গোলমরিচের পাতায়, ফলে ও কাণ্ডে লালচে মরিচার মতো এক ধরনের উঁচু দাগ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? এটা মরিচা, গোলমরিচ না, আমাদের নর্মাল যে মরিচ আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, অথবা নানাবিধ সবজি গাছ আছে, সবগুলোতেই এটা হয়। আচ্ছা এটা হচ্ছে এক ধরনের মাইটস। মাইটস হচ্ছে ইনসেক্ট না, কিন্তু আচ্ছা আমরা বলি ইনসেক্ট অ্যান্ড মাইটস। মাইটস হচ্ছে মাকড়, যেটা 8টা পা থাকে। এগুলো সাধারণত নারিকেল গাছ, বড় সুপারি গাছ, এইসব গাছে থাকে। ওখান থেকে সন্ধ্যার সময় এসে এরা করে কি, এই গোলমরিচের গাছের সবগুলো জুস খাওয়ার জন্য চেষ্টা করে। 8 পা দিয়ে তারা খুব বেশি আক্রান্ত করে, এবং তখন হয় কি, ব্রাউন কালারের অথবা রেডিশ কালারের স্পট পড়ে যায়, অনেকগুলো তৈরি হয়ে যায় ফুসফুস বাইরে এবং বাইরে। উঁচা হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, আপনার কাছে মনে হবে যেন কে যেন গত রাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, একদম রাস্টের মতো পড়ে আছে। রেডিশ কালারের হয়, কখনো কখনো চকলেট কালারের হয়। এটা হচ্ছে শুধুমাত্র মাইটসের জন্য। এই মাইটসগুলো সাধারণত সন্ধ্যার পরে আসে। তাহলে সন্ধ্যার আগে আগে যদি আপনি জমিতে যেগুলো আক্রান্ত হয়ে গিয়েছে সেগুলো একটু ছেটে দিতে হবে। তারপরে আপনি নিম তেল, সাবান পানি, অথবা বাজারে যে কোনো ইনসেকটিসাইড, ভালো মানের ইনসেকটিসাইড ডোজ অনুযায়ী। আমি কিন্তু বারবার একটা জিনিস বলছি, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। লিখা গায়ে যা আছে সেভাবে যদি স্প্রে করে দেয় বিকালবেলা, মাইটসটা আসবে কখন? সন্ধ্যাবেলা। তাহলে ওই সময় যদি স্প্রে করে দেয় তাহলে খুব সহজভাবে করা যায়। তবে এটা যদি কন্ট্রোল না করেন তাহলে আদার্স অন্যান্য ছত্রাকও এসে এটার ভিতরে বাসা বাঁধে, তাহলে খুব ক্ষতি হতে পারে। তো প্রাথমিক অবস্থায় পোকা কন্ট্রোল করেন, মাইটসটা কন্ট্রোল করেন, দেখবেন এই দাগগুলো আর পড়ছে না। আর যেগুলো পড়েছে সেগুলো একটু কেটে সরিয়ে দিবেন। দর্শক, আমরা মেসেঞ্জারে প্রশ্ন পেয়েছি, আমরা ভিডিও কলের মধ্য দিয়ে প্রশ্ন পেয়েছি। এবারে বিশেষজ্ঞদের সাথে যারা সরাসরি প্রশ্ন রাখতে চান ফোন কলের মধ্য দিয়ে, সেই জায়গা থেকে আমরা প্রশ্ন নিব। তো এবারে আমরা একটি ফোন কলে চলে যাব। এই মুহূর্তে কে যুক্ত আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম নাইম আসসালাম। বলতেছিলাম খুলনা থেকে। আচ্ছা ভাই, আপনার তাহলে প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছিল দুইটা। প্রথমত হচ্ছে, আমরা মাশরুম নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবত। তো মাশরুম আস্তে আস্তে ভালোই সম্ভাবনাময় সবজি, ভালো সুফলও পেয়েছি। তো মাশরুমের নির্দিষ্ট কিছু ভাইরাস আছে, যেমন কোয়ান্টামিনেট হওয়ার কারণে যেগুলো হয়, যেমন গ্রিন মল্ট বা ব্ল্যাক মল্ট। তো এই ভাইরাসগুলো হলে আমাদের করণীয় থাকে হচ্ছে বীজটা ফেলাই দেওয়া। বাট বীজটার কি কোনো ট্রিটমেন্ট নাই এটা সুস্থ হবার? এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে, আমাদের দেশের মার্কেটে সাধারণত বাটন মাশরুমের চাহিদা বেশি থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের বা সাউথ এশিয়ানের যে এনভায়রনমেন্ট, সেটাই হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি ছাড়া আমাদের এই বাটন মাশরুমটা করা সম্ভব হয় না, যার ফলে বহির্বিশ্ব থেকে আনতে হয়। তো আমরা যদি আমাদের দেশে উৎপাদন করতে পারতাম তাহলে আমরাও বেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতাম। সেক্ষেত্রে বাটন মাশরুম গরম শরীর করা এই দুইটা কোশ্চেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি যেমনটি বলছিলেন, দুটো প্রশ্নের উত্তর একে একে আপনার কাছ থেকে চাইবো। প্রথমত হচ্ছে যে উনি বললেন যে ভাইরাসের আক্রমণ কেন হয়। ভাইরাসের আক্রমণ মাশরুমে হবে কেন? প্রথমত আমি যেটা খুব এমফেসিস দিচ্ছি, যে ভাইরাসের আক্রমণ যদি হয় তাহলে বুঝতে হবে আপনি যেই জিনিসগুলো এই প্রোডাকশনে ব্যবহার করেছেন তার মাঝে ভাইরাস ছিল, আচ্ছা, মানে আপনি নিয়ে আসছেন। সেটা হতে পারে যে আপনি যে স্প্রনটা নিয়ে আসছিলেন, যে স্পোর্টটা নিয়ে আসছিলেন, সেটার ভিতরে ভাইরাস ছিল। অথবা আপনি যে এখানে লিভিং যে জিনিসগুলো ব্যবহার করছেন সেগুলোর ভিতরে ভাইরাস আছে, না হলে তো হতো না। তাহলে আপনার দুর্বল দিক হচ্ছে যে আপনি ভাইরাসটা মুক্ত প্রোডাকশন করতে পারছেন না। আচ্ছা, যদি ভাইরাস মুক্ত যদি প্রোডাকশন না করতে পারেন তাহলে কিন্তু বাজার মূল্য একদম শেষ, আপনাকে এগুলো সবগুলো ফেলে দিতে হবে। তাহলে প্রথম থেকেই সচেতন হতে হবে যে আমি প্রোডাকশনটা ভাইরাস মুক্ত করতে হবে। ভাইরাস মুক্ত করার প্রথম শর্ত হচ্ছে আমি যা যা জিনিসগুলো আনতেছি এটা প্রোডাকশনের জন্য সবগুলো ভাইরাস মুক্ত হতে হবে। আমি যেই চারা, মানে আমি যে স্প্রনটা নিয়ে আসলাম বা স্পোর্টটা নিয়ে আসলাম, এই স্পোর্টটা যেন ভাইরাস ফ্রি হয়, 100% যেন ভাইরাস ফ্রি হয়। ভাইরাস পরে এসে হবে না, ভাইরাস যুক্ত আগে করে থেকে নিয়ে আসে। যুক্ত করে। তার জন্য আপনি যখন শুরু করছেন তার আগে নিকটস্থ কোনো জায়গায় টেস্ট করে নেন যে আপনার যেই চারাগুলো নিয়ে আসছেন বা স্প্রনগুলো নিয়ে আসছেন বা স্পোরগুলো নিয়ে আসছেন তার মাঝে ভাইরাস আছে কিনা। তাহলে আপনার সলিউশন হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি এখন কিছু ভাইরাস রেজিস্ট্যান্স কিছু জাত বের হয়ে গিয়েছে, সাভার মাশরুম সেন্টারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ওখান থেকে রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলো আপনি যদি চাষ করা শুরু করেন
তাহলে ভাইরাস হবে না, আপনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো পথ থাকবে না। কারণ ভাইরাস হয়ে গেলে এটা কন্ট্রোল করার কোনো পদ্ধতি বাংলাদেশে নাই। ভাইরাস হয়ে গেলে এটা সাফার করতেই হবে একদম জিরো। আরেকটা উনি অর্থনৈতিক লাভের কথা বলছেন। আরেকটা বলেছেন যে বাংলাদেশে আসলে বিভিন্ন রকমের মাশরুম পাওয়া যায়। মাশরুম কারা ব্যবহার করে? চাইনিজ রেস্টুরেন্টগুলো, ফাস্টফুডের দোকানগুলো, এগুলোতে খুব বেশি ব্যবহার হয়। যদিও এটা সরকার অনেক বছর ধরে ট্রাই করছিল মাশরুমকে জনপ্রিয় করার জন্য, বাট আমাদের কমন পিপলদের কাছে খুব বেশি জনপ্রিয় হতে পারেনি বিভিন্ন কারণে। এখানে ওয়েস্টার মাশরুম বলেন, বিভিন্ন রকমের মাশরুমগুলো আছেন। তো আমি দেখেছি যে ওয়েস্টার মাশরুমটার কমার্শিয়াল ভ্যালুটা বেশি, কারণ হচ্ছে ইউজার বেশি, যার জন্য সবাই এটা করতে চায়। কিন্তু আদার্স মাশরুমগুলো কমন স্পেসে প্রোডাকশন করাটা সহজ দেখে সবাই কিন্তু ওয়েস্টার মাশরুম বা অন্য মাশরুমগুলোতে বাটন মাশরুমের দিকে যেতে পারছে না। তাহলে আমি বলবো যে একদিনে একটা টেকনোলজি আপনি চেঞ্জ করতে পারবেন না। এর জন্য আপনার দরকার, যদি আপনি বাটন মাশরুমে চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই অথেন্টিক কোনো জায়গায়, যেমন হচ্ছে সাভার মাশরুম সেন্টারে এসে যদি আপনি 3 দিনে একটা ট্রেনিং করে নেন, তাহলে দেখা যাবে আপনি কিন্তু এই প্রোডাকশন টেকনোলজিটা আপনি শিখে নিলেন, শিখে কিন্তু আপনি ঘরেও এটা প্রোডাকশন করতে পারবেন। টেম্পারেচার, লাইট সব কিছু একটা ব্যাপার আছে, সেগুলো ট্রেনিং ছাড়া এটা হবে না। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি যশোর থেকে শাহিদ করেছেন। তিনি বলেছেন যে ক্যাপসিকামের পাতায়, ফলে ও কাণ্ডে কালো ময়লা জমে, তো সেই ক্ষেত্রে তিনি কি করবেন? আসলে কালো ময়লাটা কিন্তু ধুলাবালি না। আচ্ছা, হ্যাঁ, ক্যাপসিকাম পাতায় প্রচুর পরিমাণে থ্রিপস আসে, এফিড আসে, মাইটসও আসে। এগুলো এসে সন্ধ্যার সময় তারা রস শোষণ করে খায়। এই রস যখন খায় তখন তারা বীজটাও ছাড়ে, যার ফলশ্রুতিতে পাতার উপরে একটা লেয়ার তৈরি করে, যেটার ভিতরে অন্য ফাঙ্গাসগুলো এসে কালো রঙটা তৈরি করে। খেয়াল করে দেখবেন আম গাছে, এখন মুকুলের সময় হয়েছে, দেখবেন আমের পাতাও কালো কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলি হপারের কারণে হয়েছে, একদম হানির মতো পড়তে থাকে। ঠিক একই রকমভাবে কিন্তু এই পোকার বিষটা থেকে ফাঙ্গাস গ্রো করে এটা হয়। তার জন্য তাহলে পোকাটা কন্ট্রোল করতে হবে এবং পাতাটা যেন পরিষ্কার থাকে, মাঝে মাঝে ধুয়ে দিতে হবে। তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হলো কখনো কখনো সাবান পানি দিয়ে অথবা সোডা ব্যবহার করতে পারেন, খাবার সোডা ব্যবহার করে স্প্রে করতে পারেন। পুরো জমিতে আপনি সোডা দিয়ে একটু সাবান পানি মিশিয়ে আপনি স্প্রে করে দেন, বা আপনার কন্ট্রোল হয়ে যাবে। তারপর হচ্ছে নিম তেল অথবা একটু সাবান, নিম তেলের সাথে একটু সাবান মিশিয়ে দিয়ে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। তবে ক্যাপসিকামের শর্তটা হচ্ছে, প্রথম যখন ফুলটা আসে তখন কিন্তু অনেক পোকা হয়। পোকা কন্ট্রোল করে প্রথম ফুলটা হবে, এটা যদি আপনি ভেঙে দেন তাহলে দেখবেন অনেক ক্যাপসিকাম ধরবে। আর যদি প্রথম ফুলটা না ভাঙে তাহলে 2টা ক্যাপসিকাম ধরবে। আচ্ছা, আর যদি প্রথম ফুলটা ভেঙে দেন তাহলে 20টা পর্যন্ত ক্যাপসিকাম পেতে পারেন। নতুন আরেকটা তথ্য পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে সাথে পেয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই পরবর্তী সময়ে আপনাকে আমরা সাথেই পাবো আশা করছি। দর্শক, আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি, কিন্তু তারপরও আসলে শেষ হচ্ছে না, কারণ আপনাদের প্রশ্নগুলো অনেকগুলোই রয়ে গেছে। আমরা পরবর্তী পর্বে আবারও জানবো। তবে তার আগে একটু জানিয়ে রাখি, আপনাদের যদি আরও প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মসের প্রত্যেকটি পর্বের আয়োজনে।